আসিফ মাহমুদের নিয়োগ দেওয়া এজাজ সাহেব নাগরিক কমিটির এজাজ তাকে দুদক দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। ওইদিকে আসিফ মাহমুদের পিএস তাকেও দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন এরা যারা এই দুর্নীতিতে জড়ায়ে পড়ছে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা, তারা তো আসিফ মাহমুদকে ব্যবহার করে এটা করছে। তাহলে এরা এই ধরনের দুর্নীতিতে জড়ায় পড়ছে, এটা প্রমাণিত। নাহিদের যে পিএস তার নগদ কেন্দ্রিক যে দুর্নীতি সেটাও কিন্তু প্রকাশ পেয়ে গেছে। তো এরা এদের পিএস এদের দেওয়া নিয়োগ দেওয়া লোকেরা এদেরকে ব্যবহার করে এতটুকু দুর্নীতি করছে, তাহলে এরা কতটুকু দুর্নীতি করছে চিন্তা করেন। তাহলে আসিফ মাহমুদের নামেও দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত কিনা এই সময়ে এসে, সেটা আমি জিজ্ঞাসা করছি। এরা এখন যুব সমাজকে, দেশের মানুষকে স্বপ্ন দেখাবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ হবে, কিন্তু নিজেদের যে দুর্নীতি, নিজেদের যে চুরি, তার বিচার কবে হবে? দেখুন, খুব করে স্মরণ করেন, ইলিয়াস ভাই ফেসবুকে পোস্ট করেছিল মহাখালী ডিওএসএসে আসিফ মাহমুদের তত্ত্বাবধানে নাগরিক কমিটির লোকেরা প্রশাসক নিয়োগে, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড, তারপরে কাউন্সিলর, এগুলো নিয়োগে, প্রশাসক নিয়োগের জন্য ইন্টারভিউ নিচ্ছে। আচ্ছা, বলতে পারেন একটা রাজনৈতিক দল তারা ইন্টারভিউ নিচ্ছে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য, তাতে কতটুকু লেনদেন হচ্ছে? সেখানে কিন্তু টাকার অ্যামাউন্টটাও লেখা হয়েছিল, যে কত টাকা করে নিয়ে এই নিয়োগটা দেওয়া হচ্ছে। তো সেটাই আর কি বাংলাদেশের মানুষ দেখছে। আজকে ঢাকা উত্তরের এই খবরটি সব জায়গায় ফাঁস হয়ে গেছে। আসিফ মাহমুদ নির্বাচিত, আদালতের আদেশ পাওয়া ইশরাককে নিয়োগ পেতে দেয়নি। কেন পেতে দেয়নি? ঢাকা দক্ষিণেও একটা প্রশাসক সে নিয়োগ দিতে চায়। দেখুন, আদালতের নির্দেশে নিয়োগ পাওয়া তাকে পর্যন্ত সে এখানে বসতে দেয়নি। তাহলে কতটুকু কর্তৃত্ব? গাজীপুরের যে প্রশাসক নিয়োগ দিছে সেইখানেও এদের চুরিচামারি প্রকাশ পেয়ে গেছে। নারায়ণগঞ্জে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শফিক সাহেব সে বলেছে যে তার ভাই নিজ যোগ্যতা দিয়ে এই প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে। তাহলে আমার একটা জিজ্ঞাসা, তার ভাই যদি নিজ যোগ্যতায় প্রশাসক হিসেবে নিয়োগ পায়, তাহলে তার ভাই তিনি প্রেস সচিব হওয়ার আগে এরকম একটা সাকসেসফুল একটা দেখাক যেখানে নিজ যোগ্যতা দিয়ে সে নিয়োগ পেয়েছে। তো এরা এরকমই। সার্জিস আলম এখন দুর্নীতির বিরুদ্ধে বিরাট বিরাট কথা বলবে, নিজের শ্বশুরে বিচারক বানাইছে, সেও আবার বলে নিজ যোগ্যতায় সে বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছে। তো এদের দুর্নীতির ছোটখাটো ফিরিস্তি আল্লাহ যদি বাচ্চা রাখে, কথা দিলাম এদের দুর্নীতি দিয়ে নাড়া দেব। এদের যে গডফাদার ডক্টর ইউনূস 666 কোটি টাকা কর মওকুফ নিয়েছে। বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25% গ্রামীণ ব্যাংকে, সরকারের মালিকানা, সেটা কমিয়ে 10% করেছে এক কলমের খোঁচায়। তো এগুলো সবেরই বিচার হবেনি বলেন? আল্লাহ ভরসা। যা এই গণ অভ্যুত্থানের পরে যা দেখাইছে, গণ অভ্যুত্থানে মিনিমাম অবদান রাখেনি যে লোকগুলো, সেই লোকগুলো এইভাবে কর্তৃত্ববাদী একটা সময় পার করলো। আফসোস রাজনৈতিক দলগুলো মুখ বুজে সহ্য করছে। অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখছে। যে সাংবাদিকটা কথা বলার কারণে গ্রেপ্তার হয়ে আছে, তাকে আপনি কথা বলার মামলা দেন, তাকে কেন হত্যা মামলা দিয়ে রাখছেন? জিজ্ঞাসা করতে পারবেন? কোনো নাই। আনিস আলমগীর ভাইকে বিভিন্ন মামলা জড়ায়ে গ্রেপ্তার করে রাখছে। আনিস আলমগীর ভাই কথা বলছে তো, তাই না? ডক্টর ইউনূস বললো আপনাদের যা ভাল লাগে লেখেন, মন খুলে লেখেন। এখন মন খুলে লেখা আনিস আলমগীর ভাই খাইলো ধরা, মন খুইলা বইলা ধরা খাইলো। তাহলে এই যে আহ্বান জানালো যে আপনি মন খুলে বলেন, এই ছিল আপনার মনে, আপনি বলেন তো এর উত্তর দিতে পারবে? আমার কাছে জানা নাই। এইভাবে অনেক গুণীজন, অনেক ব্যবসায়ীকে আটক করে রাখা হয়েছে। 353টা গার্মেন্টস বন্ধ করা হয়েছে, কারো কাছে কোনো জবাব নাই। এই গার্মেন্টসগুলো কেন বন্ধ হয়েছে জানেন? এই গার্মেন্টসের সামনে কিছু ছোট লোক গিয়ে মব সৃষ্টি করছে, দিয়ে বলছে তুই আওয়ামী লীগের দোসর, কিন্তু ভিতরে ভিতরে তো টাকা চায়।
টাকা দিলে সে আর দোষর হয়নি, সে ব্যবসা করতেছে। যে টাকা দিতে পারে নাই তাকে দেশ থেকে চলে যেতে হবে, গার্মেন্টস ফালায় রেখে চলে গেছে। 353টা গার্মেন্টস, 18 লক্ষ নারী কর্ম হারাইছে, তারপরে আরো লক্ষ লক্ষ পুরুষ কর্ম হারিয়েছে। এখন সব গার্মেন্টস কর্মীরা ঢাকার ভিতরে ঢুকে রিক্সা চালাচ্ছে, কিছু করার নাই। পুরো ঢাকা শহর অটো রিক্সায় ভরে গেছে। মানুষের তো খাইতে হবে, বাঁচতে হবে। ডক্টর ইউনূস তো কাউকে খাওয়ানোর সক্ষমতা নাই, খাওয়ানোর সক্ষমতা নাই। কোনটা ছাইরা কোনটা বলবো বলেন, কোনটা ছাইরা কোনটা বলবো? ফেনী নোয়াখালীতে বন্যা হলো, ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো বন্যা, কোনো দুর্যোগ, সিরোর, আইলা কোনোদিন 2 পয়সা দিয়ে দেশের মানুষকে হেল্প করে নাই। কি করলো? ইউনূস ম্যাজিকে 100 কোটি টাকা বিদেশি অনুদান নিয়ে আসলো। এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের 2 দিনের বেতন কাটলো। এবং এই যে সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা এখানে এসে জমা হলো। 2 ট্রাক চাল চেয়েছিলাম আমরা, বড় একটা খাদ্য কর্মসূচি করছিলাম, বড় প্রায় 12টা চুলায় এক নাগারে জ্বলছিল, সারাক্ষণ খাবার রান্না করছিলাম, চাল শেষ, টাকা নাই। সরকারকে বললাম চাল দেন, আমাকে শর্ত দিল নাগরিক কমিটি করবা, তাহলে চাল দেওয়া হবে। দেখেন কিরকম রাজনৈতিক এজেন্ডা নিয়ে এই দুর্যোগকে ব্যবহার করেছে, নাগরিক কমিটি করে চাল দেবে, অথচ নিজেরা 2টা খাওয়াতে পারে নাই। আজকে নোয়াখালী, ফেনী মানুষ যারা আছেন, আপনাদের মাধ্যমে একটা জিজ্ঞাসা করি, এদের আপনাদের কাছে ভোট চাইতে গেলে এদেরকে বলবেন, তোমরা যে 100 কোটি টাকা বিদেশ থেকে আনছো, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার মানুষের কয় টাকা কাজে লাগছে? তোমরা যে কোটি কোটি টাকা ত্রাণের টাকা তুললা, এই হাতে ছাড়তে জিজ্ঞাসা করবেন। এই যে 100 কোটি টাকা 2 দিনের বেতনের টাকা, তোমরাও মানুষের কানের দুল, নাকের ফুল, বাচ্চাদের টিফিনের টাকা সব নিলা, নিয়ে সেগুলো কেন দিলা না? উত্তর দিবে আমরা ত্রাণ তহবিলে দিছি। ওটাই প্রশ্ন করেন, ত্রাণ তহবিলের টাকা কেন নোয়াখালী এবং ফেনীর মানুষ পায়নি? জিজ্ঞাসা করেন, কেউ জবাব দিতে পারে না। এই সমন্বয়করা ভয়ে ওই এলাকা যাইতেও পারে না। জিজ্ঞাসা করবেন, হাতিয়ার মানুষ আপনাদেরকে নাকি হান্নান মাসুদ খাওয়াবে, কোন নেতা কাউরে খাওয়াতে পারে না। হান্নান মাসুদকে জিজ্ঞাসা করবেন, বন্যার সময় নোয়াখালীবাসীর টাকা এই হান্নান মাসুদরা নিছে, কেন আপনাদেরকে দেয়নি? কেন 100 কোটি টাকা আপনাদের কাছে যায়নি? কেন 2 দিনের বেতনের টাকা যায়নি? কেন গৃহিণীর নাকফুল, কানফুলের, হাতের বালা, সেই টাকাটা আপনাদের কাছে যায়নি? হান্নান মাসুদকে জিজ্ঞাসা করেন কেন যায়নি। ও এর অংশ, ও এই ডিজাইনের অংশ, কেন যায়নি? জীবনে কাউকে 2 পয়সা এরা খায়নি, এরা নাকি মানুষকে খাওয়ায়নি, মানুষকে এরা নাকি খাওয়াতে আসছে। 2 পয়সা কাউরে খাওয়ায়নি, খাওয়াতে আসছে। ঠিক আছে, বাংলাদেশে বড় বড় শিল্পপতিরা লোন নেওয়ার ক্ষেত্রে খোঁজে সবচেয়ে কম ইন্টারেস্ট কোথায়, 12% ইন্টারেস্ট, ও খোঁজে 10% ইন্টারেস্ট, 9% ইন্টারেস্ট কোথায় পাবে। অথচ এদেশের গরিব মানুষ 2 মুরগি কিনবে, ছাগল কিনে একটু ইনকাম করবে, ছাগল পেলে তার কাছ থেকে 40%, 42% পর্যন্ত ইন্টারেস্ট নেওয়া হয়েছে। এই করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য দাঁড় করে ফেলেছে। এই জবাবগুলো আপনারা নেবেন। 18 মাসে কি কি প্রোগ্রেস পেয়েছে, দেশে বিদেশে ভিসা বন্ধ হয়েছে, জায়গায় জায়গায় মানুষ, প্রবাসীরা যেতে পারতেছেন, আটকে আছে, অসংখ্য প্রবাসী গ্রেপ্তার হওয়া অবস্থায়। কথা ছিল ইউনূসীয় ম্যাজিক দিয়ে সব আটক প্রবাসীকে মুক্ত করে দেশে নিয়ে আসতে পারে নাই। গত 2 দিন আগেও লিবিয়া প্রবাসী 26 জন অপহৃত অবস্থায় আছে। আমরা গিয়ে কত মেহনত করে তাদেরকে ফিরে আনার ব্যবস্থা করতেছি। ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করবেন তিনি কতটা উদ্যোগ নিয়ে এটা করেছে, কোনো জবাব নাই। আজকে আসিফের পিএস দুর্নীতিগ্রস্ত, 300 কোটি টাকা। এদিকে ডক্টর এজাজ নাগরিক কমিটি, এই যে নাগরিক কমিটির এজাজ, সে দুর্নীতির দায়ে অভিযুক্ত। কারো কোনো ক্ষমতা আছে বিচার করবেন? যার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা, এদের থাকার কথা জেলখানা, এরা এখন বাইরে কেন? এই আসিফের পিএস এরা জেলখানা থাকার কথা, এরা বাইরে কেন বলেন? এরা আবার নির্বাচন করে, প্রার্থী হয়, কই থেকে প্রার্থী হচ্ছে, জেলে থাকার কথা, বাইরে এরা কি করে? কারো কাছে কোনো জবাব আছে? জবাব নাই ভাই।